গুড মর্নিং। দশম শ্রেণীর ছাত্রীদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সেকেন্ড টপিকসটা নিয়ে আলোচনা শুরু করেছি। সেখানে আছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। গতদিন নীলদর্পণ নাটক নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনা করতে গিয়ে পত্র পত্রিকার এবং সমসাময়িক পত্রের অবদান, সংবাদপত্রের অবদান, সাহিত্যের অবদান বিশেষভাবে লক্ষণীয়। সমকালীন বাঙালি সমাজের পশ্চাৎগামিতা ও কুসংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, তা পরিবর্তনের প্রয়াস চালানো হয়। কিন্তু পত্রপত্রিকা বা সাহিত্যের প্রচার অধিকাংশ ক্ষেত্রে শুধু কলকাতা শহরের মধ্যে বা কোনো কোনো ক্ষেত্রে কলকাতার বাইরে সীমাবদ্ধ ছিল। সেটা আমি গতদিন সীমাবদ্ধতার কথাটাও আলোচনা করেছি। আজকে আমরা 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কার, 19 শতকে বাংলায় শিক্ষা সংস্কার, শিক্ষার সংস্কার নিয়ে আলোচনা করব। শিক্ষার সংস্কার 19 শতকে। এই 19 শতকের শিক্ষার সংস্কার যদি বলি, একটুখানি প্রাক ব্রিটিশ আমলে বাংলার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে এবং সেই আমলে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেটা জানলেই আমরা জানতে পারবো, বুঝতে পারবো। শুধু তাই নয়, মানুষ কিভাবে শিক্ষাকে গ্রহণ করত, শিক্ষার আধুনিকীকরণ কখন থেকে শুরু হলো, এটা আমরা যদি দেখি, বিশেষ করে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে এই শিক্ষা সংস্কার শুরু হয় এবং তারই শিক্ষা সচিব তথা শিক্ষাবিদ উইলিয়াম অ্যাডামস এর প্রতিবেদন থেকে আমরা জানতে পারি। অ্যাডামস রিপোর্ট, যেটা 1835, সেখান থেকে জানতে পারি। এই উইলিয়াম অ্যাডামস প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যদি বলে যে সারা দেশে একই রকম শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল না। হিন্দুদের ক্ষেত্রে একরকম ছিল, মুসলিমদের ক্ষেত্রে একরকম ছিল। এখন এই দুটো শিক্ষা ব্যবস্থায় আমি আলাদা আলাদা করে শর্তগুলো বলছি, তোমরা একটুখানি খেয়াল করো। অ্যাডামস রিপোর্ট বা অ্যাডামসের প্রতিবেদন, এটা একটু লিখে নাও খোলা আকার। অ্যাডামসের রিপোর্ট। অ্যাডামসের রিপোর্ট তথা প্রতিবেদন। এটা যদি জানতে হয়, লর্ড উইলিয়াম বেন্টিং এর আমল হয়েছিল। তিনি সারা দেশে ঘুরে শিক্ষা ব্যবস্থাটা সম্পর্কে এরকম বলেছেন। হিন্দুদের ক্ষেত্রেটা বলি, তা মুসলিমদের ক্ষেত্রেটা বলি। হিন্দুদের ক্ষেত্রে প্রায় সারা দেশ মিলে 18টি টোলের অস্তিত্বের কথা জানা যায়। তার মধ্যে 100টি টোলে আধুনিক জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলি পড়ানো। নিম্ন শিক্ষার সঙ্গে ছিল চতুষ্পাঠী, 2 নম্বর শর্ত। চতুষ্পাঠী, নিম্ন শিক্ষার জন্য ছিল চতুষ্পাঠী।
তারপরে পাঠশালা, তারপরে কোর্ট। পড়ানোর মাধ্যম ছিল সংস্কৃত। 3 নম্বর শর্ত, পড়ানোর মাধ্যম হচ্ছে সংস্কৃত। নারী শিক্ষার উপরে তেমন 4 নম্বর শর্ত, নারী শিক্ষার উপর তেমন জোর দেওয়া হতো না। উৎসাহী মহিলারা পারিবারিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পেরেছে, তাদের উপরে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত। এবং মূলত তা ছিল হিন্দু শাস্ত্র রীতি অনুযায়ী পড়া। এই ছিল আমাদের হিন্দুদের শিক্ষা ব্যবস্থা। এবং শিক্ষা কেন্দ্রগুলো যেগুলো ছিল নবদ্বীপ, গৌড়, নদিয়া, এই সমস্ত কাটোয়া, এগুলি ছিল শিক্ষার প্রধান কেন্দ্র। 1800টি টোলের অস্তিত্ব যায়, তার মধ্যে 100টি আধুনিক শিক্ষা, বাকি সব গতানুগতিক নাম। এবং শিক্ষা মানও অত উন্নত ছিল। অ্যাডামসের উপর থেকে হিন্দুদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল। তাদের নিম্ন শিক্ষার জন্য মক্তব, মক্তব, এবং উচ্চ শিক্ষার জন্য মাদ্রাসা। শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন মৌলভী, উলেমা, এরা। নারী শিক্ষা প্রায় ছিলই না। মাধ্যম ছিল, পরের শর্ত, মাধ্যম ছিল উর্দু তথা আরবি, এই ভাষায় শিক্ষা দেওয়া। আধুনিক শিক্ষার কোনো প্রচলিত ব্যবস্থা ছিল না। কোরআন কেন্দ্রিক, ইসলাম শরীয়তি অনুযায়ী পড়ানো। শিক্ষার হার ছিল অত্যন্ত নিম্নমান, নারী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তার সাথে শিক্ষার যে কেন্দ্রগুলি, মালদাহ, মুর্শিদাবাদ, যশোর, এগুলির কথা আমরা জানতে পারি। অ্যাডামসের প্রতিবেদন থেকে তিনি প্রায় 35-36 পঠিত হল, প্রায় 3 বছর ধরে সারা দেশ পরিভ্রমণ করে সার্ভে চালিয়ে এই রিপোর্টটি পেশ করেন। এটা ইতিহাস খ্যাত অ্যাডামসের রিপোর্ট নামে পরিচিত। অ্যাডামসের রিপোর্ট নামে, এটি 4 নম্বরের প্রশ্ন আমি কিন্তু আলোচনা করে ফেললাম। অ্যাডামসের রিপোর্ট নামে পরিচিত। এখন এই অষ্টাদশ শতকের শেষ দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতার বলবৎ হয়, সচেতনভাবে দেশের সমাজ ও শিক্ষার ক্ষেত্রে কোন রকম হস্তক্ষেপ করেন। ব্রিটিশ শাসকদের মনে ছিল ভয় পাশ্চাত্য শিক্ষার বদলে, প্রাচ্য শিক্ষার বদলে তারা পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতী ছিলেন। এখন এই যে শিক্ষা ব্যবস্থা আসছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করত সেই সময় যে ভারতীয়দের শিক্ষার অগ্রগতির জন্য ব্রিটিশদের অর্থ সম্পদ ব্যয় করার কোনো প্রয়োজনীয়তা নেই, তারা এইদিকে উদাসীন ছিল। দ্বিতীয়ত, ভারতীয়দের ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করলে তারা সরকারের উপর ক্ষুব্ধ হতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমি বলবো ধর্মকেন্দ্রিক, হিন্দু মুসলমান, হস্তক্ষেপ করলে তারা কি হতে পারে না, ক্ষুব্ধ হতে পারে। তৃতীয়ত, ভারতীয়রা আধুনিক পাশ্চাত্য শিক্ষা পেলে ভবিষ্যতে তাদের মধ্যে স্বাধীনতা চেতনা জেগে উঠবে। এই মানসিকতার ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে এদেশে শিক্ষার অগ্রগতি বিষয়ে ততটা উৎসাহ বা আগ্রহ কোনরূপ দেখায়নি এবং উদ্যোগ নেয়নি। এবং সংস্কৃত, আরবি, ফার্সি ছিল শিক্ষার প্রধান ভাষা। এই শিক্ষাকেই তারা উৎসাহিত করেছে। এরই পরিণতি হিসাবে
1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে উঠল এবং লর্ড ওয়ারেন হেস্টিংস আমলে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি, এগুলো পরে স্যার জনাথন এশিয়াটিক সোসাইটি, স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে এশিয়াটিক সোসাইটি, এই দুটোই পরে। কলকাতা মাদ্রাসা 1781, লর্ড উইলিয়াম হেস্টিংসের আমলে এবং 1784 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম হেস্টিংসের ও উইলিয়াম জোনসের বিচারপতি উদ্যোগে এশিয়াটিক সোসাইটি। 1791 খ্রিস্টাব্দে বেনারসের সংস্কৃত কলেজ জনাথন ডানকানের উদ্যোগে এবং 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলির উদ্যোগে প্রতিষ্ঠিত। এই যে শিক্ষা কেন্দ্রগুলো প্রতিষ্ঠিত হলো, তার সাথে শ্রীরামপুর মিশনারি উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এলো। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের উদ্দেশ্য হলো ভারতে ক্রমবর্ধমান ব্রিটিশ চালিয়ে যেতে, এশিয়াটিক সোসাইটি বিশেষ করে চালিয়ে যেতে হলে ভারতীয় ভাষা, ভারতীয় আইন, ভারতীয় রীতিনীতি ইংরেজদের জানতে হবে, তাদের প্রশিক্ষণ নিতে হবে। এই জন্য 1800 খ্রিস্টাব্দে কলকাতার নভেম্বরে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করলেন। এই যে শিক্ষা ব্যবস্থার অগ্রগতির সূচনা কিন্তু এখান থেকে। এই শিক্ষার পরিণতি যদি আমরা দেখি আরো প্রসারিত লাভ করেছিল। ব্রিটিশ পার্লামেন্টে 1813 খ্রিস্টাব্দে চার্টার্ড অ্যাক্ট বা ভারতীয় সনদ আইন দ্বারা আইন পাস হয়। এই আইনের একটি ধারায় বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে। 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে। সেই অনুসারে জনশিক্ষা নীতি নির্ধারিত হবে। 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে 1824 খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজ উইলিয়ামসন প্রতিষ্ঠা করেন এবং 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য লর্ড আমহার্স্টকে একটা পত্র লেখেন যে শিক্ষার প্রয়োজনীয়তা আছে। এটি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজি শিক্ষার কথা তিনি বলেন এবং তার সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের কথা দাবি জানান। কিন্তু 1813 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে শিক্ষাটা কোন খাতে ব্যয় হবে? ইংরাজি মাধ্যমে ব্যয় হবে, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় ব্যয় হবে, না প্রাচ্য শিক্ষায় ব্যয় হবে? প্রাচ্য পাশ্চাত্য জিনিসটা কি না দেশীয় শিক্ষা। দেশীয় শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের ছিল সংস্কৃত মাধ্যমে, সেটা প্রাচ্য। কোলব্রুক, উইলিয়ামসন এরা দেশীয় শিক্ষার প্রবর্তক। অপরদিকে মেকলে, রাজা রামমোহন রায় এরা আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক। 1813 খ্রিস্টাব্দের পর এই 1 লক্ষ টাকা কিসে ব্যয় হবে, প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষায়, সেই নিয়ে যে বিতর্ক, তা ইতিহাস খ্যাত
প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত, বা প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। তাহলে এইটা মোটামুটি আমরা জানতে পারলাম। তাহলে এটা একটা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝায়, এটি একটি প্রশ্নের উত্তর হলো। আমরা নেক্সট স্টেপে আবার আসছি।